শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 21 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনে রণকৌশল নিয়ে শাসক শিবিরে তৎপরতা তুঙ্গে, কিন্তু এরই মধ্যে হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্য যেন মৌচাকে ডিল মেরেছে। দলের একাংশ বিধায়কের হৃদকম্পন বাড়িয়ে শিলচর রামনগরে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পারফরমেন্সই শেষ কথা। যারা মাঠে নেমে কাজ করেছেন টিকিট কেবল তাদের জন্যই, আর যারা জনবিচ্ছিন্ন তাদের জন্য এবার পদ্ম শিবিরের দরজা বন্ধ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর কথা থেকে এটাই স্পষ্ট, আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো আবেগ অথবা ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে প্রশ্রয় দেওয়া হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় বিজেপি 10 থেকে 12টি আসনে জয়লাভ করবে। বরাক উপত্যকা সফরে শিলচরে এসে আত্মনির্ভর অসম অভিযান 2-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। শিলচরে রামনগর আইএসটিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি কাছাড় জেলার লক্ষ্মীপুর, লালা, বদরপুর, হাইলাকান্দি, শ্রীভূমি এবং শিলচরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। পরবর্তীতে শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি জেলার 7,271 জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান 2-এর প্রথম কিস্তির চেক বিতরণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সরকারের আমলে ইতিমধ্যে 1,60,000 যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে আরও 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী 26 সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বরাক উপত্যকায় 10 থেকে 12টি আসনে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। সাম্প্রতিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যায়নি, তবে মার্চেই রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং তা দেখা থেকে এই দেশের মানুষ বঞ্চিত হচ্ছেন না। কম সময়ের জন্য হলেও ওই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন ভারতের মানুষ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তার উপর সূর্যের আলো পড়ে, তারপরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না, বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে, আর তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং লাল হয়, সেই কারণে তাকে রক্তচাঁদ অথবা ব্লাডমুনও বলা হয়ে থাকে। আগামী 3 মার্চ পৃথিবীর যে দিকে রাত থাকবে সেখান থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারত থেকেও দেখা যাবে, তবে কম সময়ের জন্য। প্রায় 5 ঘন্টা ধরে চলবে এই গ্রহণ। সবচেয়ে নাটকীয় পর্যায়ে চলবে 58 মিনিট 15 সেকেন্ড ধরে। চলতি মাসের শেষের দিকে রাজ্য বিজেপি জয় নিশ্চিত কেন্দ্রগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। ডিলিমিটেশনের পর রাজ্যে প্রায় 100টি কেন্দ্রে বিজেপি জিতবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া পুরো আশাবাদী। এই ডিলিমিটেশনের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা বলে জোর চর্চা চলছে বিজেপির অন্দরে। সেই সঙ্গে 35 বছর পর হাইলাকান্দিতে বিজেপি বিধায়ক পেতে চলেছে মত অনেকের। প্রয়াত বিধায়ক চিত্তেন্দ্রনাথ মজুমদার এই কেন্দ্র থেকে বিজেপি টিকিটে বিধায়ক নির্বাচিত ছিলেন। এরপর থেকে বিজেপি আর জয়ের মুখ দেখেনি। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের দাপটে এখানে আর বিজেপি খাতা খুলতে পারেনি। তবে ডিলিমিটেশনের পর চিত্র পাল্টে গেছে। হাইলাকান্দি কেন্দ্রে হিন্দু ভোটাররা এখন সংখ্যাগরিষ্ঠ, তাই অবধারিতভাবে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রত্যাশীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে বাদ পড়েছে 68,12,000 জন ভোটার। নতুন পরিসংখ্যান দিয়ে জানালো নির্বাচন কমিশন। 3 মাস ধরে এসআইআর চলে গুজরাটে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যদিও সেই তালিকায় বেশ কিছু সংযোজন বিয়োজন করে নতুন সংখ্যা তথ্য জানালো কমিশন। জাতীয় নির্বাচন কমিশন জানালো, গুজরাতে এসআইআরের আগে ভোটার তালিকায় 5,43,436 জন ভোটারের নাম ছিল। এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পর তা কমে 4,40,30,725 হয়েছে। অর্থাৎ বাদ পড়েছেন 68,12,711 জন ভোটার।
কমিশন জানায় পরে 5,60,000 নতুন ভোটার যুক্ত হওয়ায় চূড়ান্ত তালিকায় 4,40,00,000 ভোটারের নাম রয়েছে। ডিগ্রি পাওয়ার আশায় ভর্তি হয়ে শেষে দেখবেন সব ভুয়ো। উচ্চশিক্ষার নামে দেশ জুড়ে পাতা রয়েছে এমনই প্রতারণার ফাঁদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা ইউজিসি সারা দেশে মোট 32টি এমন ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করেছে। ইউজিসি জানিয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রি দেওয়ার কোনো আইনি অধিকার নেই। উদ্বেগের বিষয় হলো এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। ইউজিসি সাফ জানিয়েছে এই প্রতিষ্ঠানগুলি ইউজিসি আইনের অধীনে স্বীকৃত নয়। চাকরি অথবা পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের দেওয়া ডিগ্রি সম্পূর্ণ অচল। গত 2 বছরে এই ভুয়ো প্রতিষ্ঠানের সংখ্যা 20 থেকে বেড়ে 32 হয়েছে। 12টি রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি। বিজেপিতে যোগদানের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন সদ্য কংগ্রেস ত্যাগী ভূপেন বোরা। শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ কইনাদারায় পৌঁছানোর পর তাকে 5 মিনিটও অপেক্ষা করতে হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হতেই সরাসরি সাক্ষাতের সুযোগ পান তিনি। অমিত শাহের সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন ভূপেন বোরা। এদিন সন্ধ্যায় লখিমপুরের বিধায়ক মানব ডেকার সঙ্গে কইনাদারায় উপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই অমিত শাহের সঙ্গে তার এই সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছিল। নির্ধারিত সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতেই বিস্মিত হয়ে পড়েন ভূপেন বোরা। কারণ অমিত শাহ তার সামনে বসেই তার জীবনের বিভিন্ন তথ্য এবং রাজনৈতিক জীবনের বিবরণ তুলে ধরেন। সাক্ষাতের আগেই একজন শিক্ষকের সন্তানের জীবনের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূপেন কুমার বোরা। এবার শেষ খবর। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে। প্রায় 2 মাস ধরে এই পরিষেবা স্থগিত ছিল। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার মাত্র 3 দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত হিসাবেই দেখা হচ্ছে। এর আগে 2 দেশের সম্পর্কের অবনতির জেরে গত ডিসেম্বরে কনস্যুলার ও ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। ভারত বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে ভারত বিরোধী স্লোগান ওঠে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনাও ঘটে। ফলে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।